তো এরপরই দেখা যায় ধ্রুব যখন উপরে আসে তখনই বাথরুম থেকে শৈলী বের হয় আর ধ্রুবের সাথে একটু ফ্লার্ট করে। সেখান থেকে শৈলী চলে যায়, কিন্তু ধ্রুব তাকে দেখতেই থাকে আর কিছুই বলে না। সেখান থেকে শৈলী চলে যায়, তখন তাকে শুধু ধ্রুব দেখতে থাকে আর কিছুই বলে না। এরপরই দেখা যায় উপর থেকে একটু চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ফুপু তার ক্যামেরা নিয়ে চলে যায়, কিন্তু তখন দেখা যায় সময় আর ধ্রুব একটু আলাদা করে সময় কাটাচ্ছিল। তখনই ধ্রুব বেরিয়ে আসে আর বলে একটা কাজ করুন, আপনি না আমাদের রুমে সেট হয়ে যান। তখন ফুপু লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। যাই হোক, পরদিন এক সপ্তাহের জন্য কোনো বিজনেস ট্রিপে ধ্রুব যাচ্ছে। তখনই সোমিয়া বলতে থাকে আমি বাচ্চা চাই। এ কথা শুনে ধ্রুবের চেহারার রং উড়ে যায়। সে বলতে থাকে এ বিষয়ে পরে কথা বলবো। তখন সোমিয়া বলে সব সময় কি তোমার ইচ্ছাই হবে? আমার ইচ্ছার কি কোনো দাম দিবে না তুমি শুনবে? তখন ধ্রুব বলতে থাকে বিয়ের পর থেকে তোমার কথাই তো শুনে চলেছি, ওই বুড়ি মহিলাকেও আমাদের বাড়িতেই রেখেছি তাই না? সোমিয়া বলে এটা কি বলছো? উনি তো আমার মায়ের মতো। বাদ দাও তো, এসব ভালো লাগে না। সারাক্ষণ বাইরে কাজ করি আর বাসায় আসার পর তুমি ঝগড়া শুরু করে দাও। সারাক্ষণ ঝগড়াঝাটি আর ভালো লাগে না। একটু মজাও করা যায় না? কোনো মজাও বুঝো না তুমি। ঘুরতে যেতে চাইলেও যেতে চাও না। সারাক্ষণ ভয় আর ওষুধ তো তোমার লেগেই থাকে। একেবারেই বোরিং। আমি তো ভুল বোনকে বিয়ে করে ফেলেছি। এর থেকে ভালো তো আমি শৈলীকে বিয়ে করলে। তখন সোমিয়া বলে তাহলে তাই করতে? তখন তো তোমার হোমলি ওয়াইফ লাগতো তাই না, যে সারাক্ষণ ঘরে থাকবে, খাবার বানাবে। আমি তো তোমার চেক লিস্টে ছিলাম শুধু। আর এত বিজনেস বিজনেস করো, সেটা তো তোমার বাবার। একটা বিজনেস ধরিয়ে দিল, সেটাও তো ঠিক মতো করতে পারলে না। এ কথা বলার সাথে সাথে ধ্রুবের প্রচন্ড রাগ হয় আর এবার সোমিয়াও ভয় পেয়ে যায়। তাকে কিছুই বলতে পারে না, চুপচাপ সহ্য করে। এরপর সে যখন তার ভয়ে সিঁড়ি থেকে উপরে উঠতে নেয়, তখনই ধ্রুব তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এরপরই রাগের চোটে সোনিয়াকে অনেক মারতে থাকে। তখনই ধীরে ধীরে সোমিয়ার কাছে আসে এবং সোমিয়াকে বলে তুমি এমন কেন করো? তুমি তো জানোই আমার রাগ কত। তারপরেও এমন কথা কেন বলো যে আমার রাগ হয়ে যায়? এখন দেখো তুমি কত আঘাত পেয়ে গেলে। এ কথা বলে সে চুপচাপ নর্মালি হেঁটে বাসা থেকে বেরিয়ে যায়। তবে আহত হয়ে সেখানেই পড়ে থাকে সোমিয়া। অনেক কান্নাকাটি করে আর নিজের মায়ের শাড়ি পরে রেডি হয়ে বাইরে বের হয়। তখনই আবার সেই পথ দিয়ে জ্যোতি আসছিল। জ্যোতি তাকে দেখে যে সে হাঁটতেই পারছে না, তারপরেও তার নাচের ক্লাসে যেতে থাকে। এটা দেখে জ্যোতি তার কনস্টেবলকে বলে এই মেয়ে তো আর বাঁচবে না, আমাকে কিছু একটা করতে হবে। তখনই কনস্টেবল বলে ম্যাডাম, এর স্বামীর বিরুদ্ধে হরিয়ানাতে কিছু কমপ্লেন আছে মারপিটের। একথা শুনে জ্যোতি বলে দ্রুত সবকিছু খুঁজে বের করো। তারা হরিয়ানার উদ্দেশ্যে রওনা হয় আর সেখানে গিয়ে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে এই ক্লাবেই একবার ধ্রুব গুলি চালিয়ে দিয়েছিল তার রাগের কারণে। এরপরে দৃশ্য চলে যায় পরদিন সকালে। একদিন সোমিয়া একা একা তার মায়ের ছবিটা পরিষ্কার করছিল। তখনই শৈলী সেখানে চলে আসে আর এই অদ্ভুত অবস্থা দেখে তাকে বলতে থাকে কি হয়েছে তোর? তোর কি অবস্থা করেছিস? তুই ধ্রুবকে কেন ছেড়ে দিচ্ছিস না? তখন সোমিয়া তাকে চুপ থাকতে বলে। মানসিকভাবে দিন দিন ভেঙে পড়েছে সে। ধ্রুব জ্যোতির বাড়িতে যায় আর জ্যোতিকে বলতে থাকে কি ব্যাপার, হরিয়ানায় আমার সম্পর্কে অনেক খোঁজ খবর নেওয়া হয়েছে বুঝি? জানেন তো আমার বাবাকে? তখনই জ্যোতি বলে তুই জানিস না তোর বাবাকে, তাই নিজেই একটু সামলে থাক। এ কথা শুনে সে জ্যোতির উপরে হাত তুলতে যায়, কিন্তু জ্যোতি তো তাকে এবার সাবধান করে দেয়। ধ্রুব সেখান থেকে চলে আসে আর নিজের গাড়িতে গিয়ে বসে। তখনই দেখা যায় তার সাথে শৈলীও আছে। তখন সে তাকে বলতে থাকে নিজেকে সামলাও, আর তুমি সত্যি সোমিয়াকে মারোনি তো? তখন ধ্রুব বলে আমি তো বললাম সে সেদিন সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল, আমি কেন মারতে যাব? নিজেই প্রথমে রাগ উঠিয়ে দেয়, এরপর নিজেই অভিনয় করতে থাকে। শৈলী তাকে শান্ত করতে থাকে। তো এবার খুব ভালোভাবে বোঝা যায় ধ্রুব কিভাবে মিথ্যা বলে। এরপর দেখা যায় তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এই সব সবার উপর থেকে জ্যোতি দেখে ফেলে। দেখা যায় জ্যোতির গায়ে হাত তোলার জন্য ধ্রুবকে পুলিশ স্টেশনে ডাকা হয়। তখন জ্যোতি বলে এই ছেলের বিরুদ্ধে তো হরিয়ানাতে অ্যাটেম্পট টু মার্ডারের কেস রয়েছে। সোমিয়াকে বলে তোকেও কোনো একদিন কিন্তু মেরে দেবে, আগে থেকেই বলছি সাবধান হয়ে থাক। আর তোর স্বামী যে তোর উপর অত্যাচার করেছে এর বিরুদ্ধে। তখনই সোমিয়া বলে সবকিছু ঠিক আছে ম্যাডাম, আমরা তো বাচ্চাও নিতে যাচ্ছি। এটা শুনে ধ্রুব অবাক হয়, কিন্তু সবার সামনে বলে হ্যাঁ তাই তো। আর তাদের এই অবস্থা দেখে জ্যোতি আর কিছুই বলতে পারে না। তো রাতের বেলা দেখা যায় সোমিয়ার কাছে এসে ধ্রুব থ্যাঙ্কস বলে তাকে আজকে সাপোর্ট করার জন্য। তখনই সোমিয়া বলে এসব পরে হবে, চলো আমরা নতুন করে আমাদের সম্পর্কটা শুরু করি। যেভাবে প্রথম দিন প্রপোজ করেছিলে প্যারাগ্লাইডিং এ নিয়ে গিয়ে, সেভাবে আবার করো। ধ্রুব বলে ঠিক আছে
আবার করব, কিন্তু হোলির দিন সেলিব্রেশনের পর। তো এরপর দেখা যায় হোলির সময় অনেক নাচ গান হতে থাকে। তখনই দেখা যায় জ্যোতিও সেখানে চলে আসে, কারণ তার ফুপু তাকে কিছু প্রমাণ দেখানোর জন্য ডেকে পাঠিয়েছিল। কিন্তু সে এমন কিছু ছবি তুলেছে যে সেটা কোনো কাজেরই না। সে তো অনেক ঘাবড়ে আছে, আর তারা তো প্যারাগ্লাইডিংয়ে গিয়েছে। এ কথা শুনে জ্যোতিও কার নিয়ে সেখানে চলে যায়। আর এটাই ছিল সেই দৃশ্য যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তো এখানে ধ্রুবকে পুলিশ নিয়ে যেতে থাকে, আর এরপরেই তো সৌম্যা বলে যে আমাকে ধ্রুব মারতে চেয়েছে, আর সেই জায়গায় শৈলীও ছিল। তখন ধ্রুব শৈলীকে বলতে থাকে, শৈলী তুমি তো কিছু বলো। এরপরই দেখা যায় জ্যোতিষ সিনিয়র তাকে বলে এটা কিন্তু অনেক হাই লেভেলের একটা কেস, তাই এটা আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি, তুমি লড়বে না। কিন্তু জ্যোতি বলে স্যার চোখের সামনে হয়েছে, আমি এই ছেলেকে ছাড়বো না, আর শেষ দেখি ছাড়বো, আর আমি এটাই চেষ্টা করব। তখন আরেকজন বলে জ্যোতি লয়ের উপরে ডিগ্রি আছে, সে করতেই পারে এসব। এরপরে দেখা যায় পুলিশ স্টেশনে, তখন জ্যোতি বলে কোনো সমস্যা নেই, আজকে এর বাবাও একে বাঁচাতে পারবে না। তখনই দেখা যায় তার বন্ধুরাও থানার ভেতরে চলে আসে, এখান থেকে বেরিয়ে আসবো, দেখে নিবেন। তখন জ্যোতি বলে এসব তরিকায় আর বাঁচবে না। এরপরে সে তার বন্ধুদেরকে থানা থেকে বের করে দেয়। জ্যোতি যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই তাকে গাড়ি নিয়ে কেউ ফলো করতে থাকে। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে যায়। জ্যোতি গাড়ি থেকে নেমে বন্দুক তাক করে সেই গাড়িটির দিকে, গাড়িটি পিছু হটে। পরদিন সকালে দেখা যায় জ্যোতি সৌম্যর পক্ষ হয়ে কোর্টে লড়তে থাকে। সে বলতে থাকে প্রত্যেকদিন হাজার হাজার মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, কিন্তু তারা কেউ কিছু বলতে পারে না, অনেকে তো মারাও যায়। সবার পক্ষ হয়ে আজ সৌম্যা মুখ খুলেছে, আর সেটা হচ্ছে তার স্বামীর বিরুদ্ধে, এমনকি অনেক পাওয়ারফুল লোকের বিরুদ্ধে। আর আজ আমার কাছে গত কয়েক মাসের মেডিকেল রিপোর্ট আছে, এতই মার মেরেছে যে একদিন তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। তখনই অপরপক্ষের উকিল বলতে থাকে সে তো নিজেই পড়ে গিয়েছে। এই কথা শুনে জজ বলে আপনি একটু বসুন, আগে উনাকে শেষ করতে দিন। তো এরপরেই জ্যোতি আরো অনেক কিছু বলতে থাকে, এরপর ধ্রুব অনেক কিছু বলতে থাকে। সৌম্য তো এমনি থেকে এদিক ওদিক ব্যথা পেতে থাকে, এখানে আমার কি দোষ বলুন? আজকে তো সত্যি কথাটা বলে দিন যে আপনি কি কখনোই তার গায়ে হাত তুলেননি। তখন ধ্রুব বলে স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হয়, লড়াই ঝগড়া হয়, আবার ভালোবাসা। এরপর জ্যোতি জিজ্ঞেস করে বলো তো হোলির দিন কি হয়েছিল? সৌম্য বলতে থাকে আমাকে প্যারাগ্লাইডিং এর জন্য নিয়ে যায়, আমি তো অনেক খুশি ছিলাম, কিন্তু সেখানে সে আমাকে উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। একথা শোনার সাথে সাথে ধ্রুব বলে ম্যাডাম ও মিথ্যে কথা বলছে। তখন ধ্রুবের পক্ষের উকিল বলে সৌম্য তো মানসিক ভাবেই ঠিক নেই, সে নিজের মানসিক অবস্থা ঠিক রাখার জন্য অনেক ধরনের ওষুধ নিয়ে থাকে, এই দেখুন সবকিছু আপনার সামনে পেশ করা হলো। তখন ধ্রুব বলতে থাকে হ্যাঁ ম্যাডাম, আমার বউ যে একজন মানসিক রোগী তা তো আমি বিয়ের আগে জানতাম না, কিন্তু বিয়ের পর থেকে আমি তার এসব দেখতে দেখতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। সে নিজেই নিজেকে আঘাত করে, যখন তখন কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর আত্মহত্যা করার চেষ্টা করে। আমি আর নিতে পারছি না, তবে এখন বাধ্য হয়েই সবার সামনে আনতে হলো। এসব শুনে সৌম্য তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তো শুধু সামান্য অসুস্থতার জন্য কিছু ওষুধপত্র কিনে খেত, কিন্তু ধ্রুব আজ সবার সামনে এসব কি বলছে। তো এরপরে দেখা যায় ধ্রুব আবার বলতে থাকে ম্যাডাম এসবে শুধু কেন মহিলাদেরই কথা শোনা হয়, ছেলেটা কি দোষ করেছে, আমরাও তো সাফার করছি তাই না? এরপরে ধ্রুব সৌম্যকে বলতে থাকে আমরা সবকিছু ঠিক করে নেব, তুমি আমার উপর বিশ্বাস রাখো। এসব বলে ধ্রুব সৌম্যকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এসব কথাবার্তা শুনে আজকের মতো বিচার কার্য এখানেই সমাপ্ত হয়। পরদিন সকালে আবারও বিচার কার্য শুরু হয়। জ্যোতি শৈলীকে জিজ্ঞেস করতে থাকে তুমি কি কখনো দেখেছো তোমার বোনকে ধ্রুব মারছে? শৈলী বলে আমি জানি না, আমি আমার নিজের চোখে কখনো দেখিনি। এরপরে জ্যোতি আবার বলে শৈলী তোমার সাথে তো ধ্রুবের সম্পর্ক ছিল। শৈলী বলে হ্যাঁ সেটা ছিল, কিন্তু বিয়ের আগে। তখন জ্যোতি বলে সেজন্যই তো তুমি এটা সহ্য করতে পারোনি যে তোমার সহজ সরল বোন তোমার নাকের নিচ দিয়ে তোমার ধ্রুবকে ছিনিয়ে নিয়েছে। তাই যখনই দেখেছো তাদের মধ্যে ঝামেলা তুমি তাদের মধ্যে আবারও ঢুকে পড়লে, আর বিয়ের পরেও তোমার বোনের স্বামীর সাথে তুমি চক্কর চালানো শুরু করলে। বিয়ের পরেও তোমাদের যোগাযোগের কল রেকর্ড আমার কাছে আছে। তখনই ধ্রুব বলে হ্যাঁ আমি ছিলাম, কারণ বিয়ের পর সৌম্যের সাথে ডিল করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল, আমি অনেক ভেঙে পড়েছিলাম। শৈলীর সাথে আবার কথা বলা শুরু করি। তো জ্যোতি বলে আচ্ছা ঠিক আছে, তো এরপর বলুন হোলির দিন কি হয়েছিল? তখন ধ্রুব বলতে থাকে আমি তো সৌম্যাকে প্যারাগ্লাইডিং এর জন্য নিয়ে যাই, কিন্তু
কিন্তু তার না জানি কি হলো, সে নিজেই নিজেকে ফেলে দিতে চাইছে, কিন্তু আমার তো মনে হয় সে আমাকে ফাঁসাতে চাইছে। এরপর জ্যোতি বলে, আপনি তো নিজেই বলেছেন সোমিয়ার হাইপসোফোবিয়া আছে, আর সে প্যারাগ্লাইডিং এর এসব কিছুই জানে না, তাহলে আপনার সাথে তো তার কথা মিলছেই না। ধ্রুব এবার ধরা খেয়ে যায়। তো এরপরে জ্যোতি বলতে থাকে, সে যখন কিছুই জানে না তাহলে নিজেরই হায়ারনেস কিভাবে খুলতে পারে। একথা শুনে ধ্রুব একদমই চুপ হয়ে যায়, তার কথা বলার আর কিছুই থাকে না। জ্যোতিও ধীরে ধীরে অনেক সাক্ষী হাজির করতে থাকে। যারা সেদিন ভিডিও করেছিল সবাই বলতে থাকে হ্যাঁ ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। ধ্রুব বলতে থাকে এসব মিথ্যা কথা। এরপরে জ্যোতি বলে, সবকিছু ক্লিয়ার ম্যাডাম। আবার শৈলীর সাথে ধ্রুবের সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল। আর যখন সোমিয়া বাচ্চার কথা বলে ধ্রুব আবারও রেগে যায়, আর সে রাগ থেকেই হয়তো সে সোমিয়াকে মারার চেষ্টা করেছে, আর যাতে সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এভাবেই তো সোমিয়াকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারত, কেউ তাকে কোনো প্রশ্নই করতো না। কিন্তু ধ্রুব তো চিন্তাই করতে পারেনি সোমিয়ার জীবনে কোনো একদিন তার বিরুদ্ধেই লড়বে। আর সে যে শুধু সোমিয়াকে মারতে চেয়েছে তা তো নয়, এর আগেও হরিয়ানাতে একজনকে গুলি করে মেরে ফেলতে নিয়েছিল। এরপর আদালত ধ্রুবকে দোষী সাব্যস্ত করে আর তাকে 13 বছরের সাজা দিয়ে দেয়। একথা শুনে ধ্রুব অবাক হয়ে যায়, আর সোমিয়া এইসব যন্ত্রণা থেকে মুক্তি পায়। সে খুশির চোটে কান্না করতে থাকে। তার ফুফু আজ অনেক খুশি। যদি এই কেসে সোমিয়াকে জিতিয়ে দিতে পেরে সে অনেক স্বস্তি বোধ করে। পুলিশ যখন ধ্রুবকে নিয়ে যাচ্ছিল, ধ্রুব অনেক গালাগালি দিতে থাকে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরে দেখা যায় শৈলী চলে যাওয়ার আগে সোমিয়াকে কেমন যেন একটা ইশারা করে। এটা জ্যোতিরও চোখে পড়ে। বুঝতে পারে না যে এই দুজনের মধ্যে কি চলছে। যাই হোক, তো রাতের বেলা জ্যোতির এই জয়ে সেলিব্রেশন চলতে থাকে, কিন্তু জ্যোতির মনে তো সে একটা কথাই ঘুরতে থাকে যে কি হলো ব্যাপারটা, দুই বোনের মধ্যে কি চলছে, কোনো না কোনো তো একটা খটকা অবশ্যই আছে। তাই সে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করতে থাকে। পরদিন থেকেই সে সোমিয়াদের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদের মধ্যে আসলে কি চলছে সেটা তাকে বুঝতেই হবে। এরপরই জ্যোতি তার কনস্টেবলকে হোলির দিনে সব সিসিটিভি ফুটেজ বের করতে বলে। এরপরে রাতের বেলা জ্যোতি চলে আসে শৈলীর কাছে তার সাথে কথা বলতে। শৈলীকে জিজ্ঞেস করে, সত্যি করে বলতো ধ্রুব কি সত্যি সত্যি সোমিয়াকে মারতো? তুই খুব ভালো করেই জানতিস যে তোর বোন নাটক করছে, এ কারণে তুই কখনোই তাকে সঙ্গ দিসনি, তাই না? তখনই শৈলী বলে ওঠে, কখনো এরকম করতেই পারে না, কিন্তু আমার মনে হয় ধ্রুব সত্যি সত্যি মারতে চেয়েছিল। আমি এটা তো ভালো করে জানি সোমিয়া নিজেকে মারতে পারে না, কিন্তু অন্য কাউকে না। এটা শুনেও জ্যোতি বলে, আমার সন্দেহ ঠিকই ছিল, তুই আসলে অনেক ভালো বোন, খারাপ হওয়ার নাটক করিস মাত্র। এই বলে সে সেখান থেকে চলে যায়। না জানি সে কি বুঝতে পেরেছে। এরপরে সে সারা রাত ধরে রিসার্চ করতে থাকে এই দু বোনের রহস্য আসলে কি, সেটা খুঁজে বের করার চেষ্টা করে। ডোমেস্টিক ভায়োলেন্সের কেসকে অ্যাটেম্প টু মার্ডার কেসে বদলে দিয়েছে এরা। 3 বছরের জায়গায় ওই ছেলেকে এখন 13 বছর জেল খাটতে হবে। তখনই তার কনস্টেবল এসে বলে, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি এই কেসে জিতে গিয়েছেন, তারপরও কেন এসব করছেন? কিন্তু জ্যোতি তো আসল সত্য বের করতে চায়। তো এরপরে দেখানো হয় শৈলীর কাছে তাদের ফুপু আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। শৈলী বলতে থাকে, ঠিক করেছি তো না? সোমিয়ার ফুপু জিজ্ঞেস করে, তোর কি মনে হয়? তখনই আমরা শৈলীর একটা পেছনের কাহিনী দেখতে পাই। সেদিন যখন শৈলী দোকানে এসেছিল, সোমিয়া তখন তার মায়ের শাড়ি পরে বসা ছিল, মায়ের ছবিটা মুছছিল। তার কাছে কেমন একটা খটকা লাগে। আচ্ছা, আবারও দোকানের ভিতরে এসে সে দেখতে পায় পাথর দিয়ে সোমিয়া নিজের হাত ঠেলে দিচ্ছে এবং কেমন যেন অদ্ভুত পাগলের মতো বিহেভ করতে থাকে আর বলতে থাকে, সেদিন আমার মা মারা গিয়েছিল, বাবা মাকে মেরে ফেলেছিল, বাবার শাস্তি হওয়া উচিত ছিল, আমি মাকে বাঁচাতে পারিনি, আর ধ্রুব হয়তো আমাকে মেরে ফেলবে। তখন সোমিয়া আরো বলতে থাকে, আমার 2টা মেয়ে আছে। এরপরে সে দুজনের ছোটবেলার ছবি দেখায়, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে যে ধ্রুব আমাকে মেরে ফেলবে আর তার কোনো শাস্তি হবে না। এসব বলে সে আরো কান্না করতে থাকে। তখনই শৈলী এসে তাকে সামলায় আর বলতে থাকে, ধ্রুব তোকে কিছুই করতে পারবে না, আমরা দুজনে মিলে ওকে শাস্তি দেব। আসলে এই ব্যাপারটা শৈলীও বুঝতে পারে, তাই এবার সে তার বোনের সাপোর্টে আসে। তখনই দেখা যায় সোমিয়াও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে দৃশ্য আসে, তার ফুপু বলে, যা করেছিস একদম ঠিক করেছিস, মাঝে মাঝে খারাপকে শাস্তি দেওয়ার জন্য একটু বেশি তো করাই যায়। সেই সময় আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে হোলির দিনে ধ্রুব যখন দোকানে যায়, তখনই তাদের দুই বোনের প্ল্যান মোতাবেক সেখান থেকে সোমিয়ার বদলে শৈলী বেরিয়ে আসে। আর সেদিন ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিং এ গিয়েছিল শৈলী, আর ইচ্ছে করেই নিজের সেফটি পিন আর হারনেস খুলে ফেলে যাতে করে ধ্রুবকে ফাঁসাতে পারে, কারণ এসব তো সোমিয়ার পক্ষে করা একেবারেই সম্ভব ছিল না। তাই তার হয়ে শৈলী এসব করে আর ফাঁসাতে সক্ষম হয়।
দুই বোন বেশ খেলাটাই না খেললো। যেখানে ধ্রুবের 3 বছরের সাজা পাওয়ার কথা ছিল, তাকে এখন 13 বছরের সাজা খাটতে হবে। তো এরপরই জ্যোতি চলে আসে সোমিয়াদের বাড়িতে। তোমরা তিনজনে মিলে কি খেলাটাই না খেললে। আমি তো এবার তোমাদের তিনজনকে মিথ্যা বলার মজা দেখাবো। আমি আমার ভাইকে ছাড়িনি, তাহলে তোমাদের একটি মিথ্যাকে কেন ছেড়ে দিব? আমি এই কেস আবারও খুলবো। তখন শৈলী তাকে বলতে থাকে, ম্যাডাম আপনিও খুব ভালো করে জানেন ধ্রুব সোমিয়াকে অনেক বেশি টর্চার করত। বেচারির অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি কি আমার বোনের মৃত্যুর জন্য ওয়েট করতাম, এরপর জাস্টিস চাইতে যাইতাম? ম্যাডাম আপনিও খুব ভালো করে জানেন ধ্রুবের জন্য শুধুমাত্র 3 বছরের সাজা যথেষ্ট ছিল না। সে আমার বোনের সাথে যা যা করেছে এটা তো অ্যাটেম্প টু মার্ডারের কেসেই পড়ে, তাই ওর 13 বছরের সাজা পাওয়া উচিত। কিছুই কি আপনার চোখে পড়ছে না? আর ধ্রুব তো ফুপুকে আগেই বলে দিয়েছিল, আর থানায় কমপ্লেন করলেও সে অনেক সহজেই এটা প্রুভ করে দেবে যে সোমিয়া পাগল এবং মানসিক রোগী। আমরা আর কিছুই করতে পারতাম না, সবকিছু 4 দেওয়ালের ভেতরেই বন্দি থাকতো আর দিনের পর দিন অত্যাচারিত হতে থাকতো। আর এইসবের কারণে আমরা এসব করতে বাধ্য হয়েছি, কারণ আমি ওই শয়তানকে সত্যি সত্যি শাস্তি দিতে চেয়েছিলাম। সে আমাদের দুই বোনের সাথে যা করেছে এটাই তার প্রাপ্য। প্রথমে হয়তো আমি আমার বোনের পক্ষে ছিলাম না, কিন্তু এখন আমি সবকিছু বুঝতে পেরেছি, তাই আমার যা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি আমার বোনকে বাঁচাতে এত কিছু করেছি। দেখা যায় জ্যোতি সত্যি সত্যি আবারও কেসটা ওপেন করে, আবারও তারা সবাই কোর্টে আসে। তখনই দেখা যায় শৈলী বলে ওঠে আমি গিল্টি। এবারে সে কাঠগড়ায় আসে আর বলতে থাকে আমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। তখনই দেখানো হয় তাদের মাকেও তাদের বাবা অনেক অত্যাচার করত, কিন্তু তারা সবকিছু দেখেও চুপ থাকতো এবং কিছুই বলতো না। এবং শৈলী বলতে থাকে যে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স হয় সে ঘরে যে অত্যাচার হয় সে দোষী এবং যে চুপ করে থাকে সেও দোষী। এই হিসেবে আমরা তো সবাই অপরাধী, কারণ সেদিন আমার বাবার অত্যাচারের কারণে আমার মা মারা যায়। আমরা সবাই এটা জানতাম, কিন্তু কেউ কিছুই বলিনি, না আমি বলেছি না আমার চাচু বলতে দিয়েছে। আর আমরা বুঝতে পারি এইসব কারণে হয়তো সোমিয়া ছোট থেকে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে যায়। যাই হোক, তো শৈলী বলতে থাকে সবাই আসলে এসবের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে না, আমরা পারিনি, কিন্তু আমার বোন তুলতে পেরেছে, তাই আমি তার জন্য অনেক বেশি প্রাউড ফিল করি। তাই এখন সে জ্যোতির কাছে হাত জোড় করে বলতে থাকে আমি হয়তো আমার বোনকে সাহায্য করতে পারিনি, কিন্তু আমি এখন তার সাথে আছি। আর আপনার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ সাহসটা শেষ করে দেবেন না। এরপরে জ্যোতিও নিজের ভুলটা বুঝতে পারে। সে সবসময় নিয়ম মাফিকই চলেছে, সেও চাচ্ছিল নিয়ম অনুযায়ী ধ্রুবের সাজা হোক, কিন্তু জ্যোতি বুঝতে পারে যে ধ্রুব যা করেছে তার জন্য এই শাস্তি হওয়াই উচিত, তাই সে এবার এই কেসটাই তুলে নেয়। একথা শুনতে পেয়ে তো সোমিয়া এবং শৈলী দুজনেই খুশি হয়ে যায়। তখন ধ্রুব রাগে চিৎকার এবং চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে পাত্তাই দেয় না। এরপরে দেখা যায় ছোটবেলা থেকে ঝগড়া করে আসা দুই বোন আজ একে অপরের পাশে দাঁড়িয়েছে আর দুজন দুজনকে আজ জড়িয়ে ধরেছে, আর কথা দেয় এভাবেই তারা সারা জীবন একে অপরের পাশে থাকবে। সবশেষে দেখানো হয় জ্যোতিও এখন এভাবেই প্রত্যেকটা অত্যাচারী মেয়ের পাশে দাঁড়ায়, আর এভাবে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, আর যদি সময় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।